হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ, মিনমিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এই ঠান্ডায়, আর আমিও খুব ভালো আছি। তো আমরা 24শে ডিসেম্বর আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে দুপুর 1:30 নাগাদ, আর আমরা হাওড়ায় পৌঁছেছিলাম কিন্তু দুপুর 2:30 নাগাদ। আমাদের ট্রেন কিন্তু মিথিলা এক্সপ্রেস ছিল, আর ট্রেন নাম্বার ছিল 13021। আমরা কিন্তু এসি 3 টায়ারে গিয়েছিলাম, আর পার হেড ট্রেন খরচা পড়েছিল কিন্তু 1030। তারপর যথারীতি আমাদের 3টে নাগাদ প্ল্যাটফর্ম নাম্বার 8-এ আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল, এবং সেই ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছিলাম এবং রকশালের উদ্দেশ্যে কিন্তু পাড়ি দিয়েছিলাম। সারাদিন মজা, আড্ডা, গল্প সবের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ট্রেন জার্নি খুব ভালোই কেটেছিল। এবং আমরা কিন্তু রকশাল যখন পৌঁছেছিলাম 25 তারিখে, পরের দিন সকালে 8:30 নাগাদ। এবং আপনারা চাইলে কিন্তু এই টাঙ্গা করেও কিন্তু আপনারা বীরগঞ্জ যেতে পারেন। আমরা কিন্তু বীরগঞ্জের উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছিলাম, আর সেটা নেপাল বর্ডার ক্রস করে কিন্তু যেতে হয়। আর নেপাল বর্ডারে কিন্তু আপনাদের চেকিং করবে ব্যাগ খুলে। তো আপনার এখানে যেতে গেলে কিন্তু পাসপোর্ট ভিসা কিন্তু খুব একটা লাগে না, মানে লাগে না বললেই চলে। তো এই জন্য আমরা বর্ডার চেকিং করিয়ে ব্যাগ ফ্যাগ যা ছিল চেকিং করিয়ে আমরা হোটেল সেখানে পৌঁছেছিলাম। আমাদের গাড়িগুলো এখানে দাঁড়িয়েছিল, কারণ আমরা 1 ঘন্টার জন্য সময় দিয়েছিল। আমরা এই হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ওই গাড়িতে করেই কিন্তু চিতওয়ান চলে যাব। হ্যাঁ, তো আমরা ওই জন্য একে একে সবাই মিলে ওই রুমে ঢুকে গিয়েছিলাম। আমাদের সবাইকে একটা করে রুম দেওয়া হয়েছিল, আর আমি যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম তাই পার হেড প্যাকেজ খরচা পড়েছিল হচ্ছে 20,000। তো আমরা আমাদের ট্রেনেতেই সমস্ত খাবার দাবার কিন্তু প্রোভাইড করা হয়েছিল আর কি, ট্রাভেল এজেন্সি থেকেই করেছিল। তো ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, ডিনার সবই দিয়েছিল। এবং তারপর আমরা যখন এখানে এসে পৌঁছালাম, আমাদের চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আমাদের কিন্তু মানে ভেজ বল দিয়েছিল, কফি দিয়েছিল। তারপর আমরা খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে এসে বসে আমাদের ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে পাবদা মাছের একটা কারি, এঁচোড়ের তরকারি এইসব দিয়েছিল। আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে কিন্তু আমরা 2টো নাগাদ বেরিয়ে পড়েছিলাম চিতওয়ান যাব বলে। আর এরকম বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি তো কোথায় হারিয়ে গেছিলাম, কারণ আমার মনে একটু টেনশন কাজ করছিল যে আমাদের ইন্ডিয়ার বাইরে অন্য একটা কান্ট্রিতে যাচ্ছি, কেমন কি হবে না হবে। আর এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিপ, যতই হোক। আর আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করছিল, কীরকম কী হবে, নতুন দেশ, অচেনা জায়গা, একটু ভয়ও কাজ করছিল, বাট সেরকম কিছুই না। খুবই মজা করেছি, খুবই মজার মধ্যে দিয়ে দিনটা কেটেছে, দিনগুলো সব কেটেছে। আর এত সুন্দর পাহাড়, ঝর্ণা, নদী সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম মানে একাকার। তো তারপরে আমরা গাড়িতে করে চলে গেছিলাম, আর গিয়েই আমার মেয়ে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলেই রকির সাথে দেখা হয়েছিল। তারা তো দুজনে মিলে হ্যান্ডশেক করে নিল। হ্যালো গাইজ, আমি হোটেলে পৌঁছে গেছি, আর হোটেলটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর, ছোট ছোট কটেজ টাইপের করা আছে। এখানে সব যত লাগেজ আছে সেগুলো নামানো হচ্ছে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর, চারিদিকে লাইট ফাইট দিয়ে সাজানো আছে, আর এখানে সমস্ত গাড়ি পার্কিং হচ্ছে। আপাতত এখন সব রুম খুঁজছে আর কি, নাম্বার ওয়াইজ। তো রুম পেয়ে গেলে দেন সবাই চলে যাবে। তো তোমরা দেখো, এখানে সব দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। আর এইরকম বাসগুলো, ট্রাভেলার গাড়িগুলোতে আমরা এসছি। আর এই হচ্ছে পুরো হোটেলটা, ছোটো ছোটো কটেজ টাইপের করা আছে, এরকম সাজানো আছে খুব সুন্দর, যে নাম্বার ওয়াইজ। এখানে আড্ডা মারার ব্যবস্থা আছে, ছোটো ছোটো টেবিল পাতা আছে। সন্ধ্যেবেলার দিকে সবাই এখানে আড্ডা মারতে পারে। আমাদের বোধহয় আগে পড়েছে, আমরা এই গাড়িটাই করে এসেছি, এই গাড়িটা করে এসেছি। এটা হচ্ছে ডিনার হল, যারা ডিনার করতে চায় তারা কিন্তু মানে ডাইনিং হল। এখানে বসে সবাই গল্প গুজব করবে সন্ধ্যাবেলার দিকে, এইরকম টাইপের ডাইনিং হল টাইপের। সবাইকে ঘুরে দেখাই।
এই দেখ, এটা হচ্ছে ডাইনিং হল। এখানেই মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে যেহেতু বুফে খাওয়া হবে, আর মনে হয় বুফে সিস্টেমটা বোধহয় এখানেই করবে। তো চলো তোমাদের রুমটা ঘুরে দেখাই, আমাদের রুমটা কীরকম দিয়েছে সেটা তোমাদের দেখাই। তো চলো রুমে যাই, এই রুমে গিয়ে দেখতে থাকি। চলো, এখানে ঠান্ডাটা অতটা লাগছে না, তবে পোকরায় গেলে হয়তো ঠান্ডাটা পেতে পারি। আর সোয়েটার পরে খুব গরম হচ্ছিল, যেই জন্য খুলে দিয়েছি। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ঠান্ডাও নেই। তবে আমার কালকে এসি ট্রেনেতে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, চোখ দিয়ে প্রচণ্ড জল পড়ছে। তো আমাদের রুমটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে একটু শেয়ার করে দেখাই। এই যে আমাদের রুম দিয়ে দিয়েছে। রুমটা কেমন গো? ভালো? ভালো। চলো আমি ঢুকি, ওরা ঢুকে গেছে, আমি এখনো ঢুকিনি। এই হচ্ছে আমাদের রুম, এইখানে এসি, এরকম অনেকগুলো বেড আছে একসাথে, সিঙ্গেল সিঙ্গেল বেড এগুলো। এখানে কেটল, ইলেকট্রিক কেটলি আছে, এখানে চাটা করার জন্য জল রাখা আছে। হ্যাঁ, আর এখানে পর্দাগুলো এরকম টাইপের, এসিতে যেরকম পর্দা হয় আর কি। আর এইরকম এখানে একটা ল্যাম্প আছে, খুব সুন্দর নাইট ল্যাম্প এগুলো। তো এই হচ্ছে ঘরটা। আমরা এসে জ্যাকেট ফ্যাকেটগুলো আপাতত রেখেছি। আর এখানে এটা বেতের কি, এটা একটা মানে আলনা টাইপেরই, জামা টামা খুলে রাখতে হয়, সেরকম টাইপেরই করা আছে আর কি। আপাতত টুপিটা এনে এখানে ঝুলিয়ে দিয়েছে। তো খুব সুন্দর, ছোটোর ওপর খুব সুন্দর। আর এই হচ্ছে বাথরুম, মানে ওয়াশরুম যেটা আছে, এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুমটা, এই যে এই হচ্ছে ওয়াশরুম। ওকে, এই যে সমস্তটাই এখানে দেওয়া আছে, সাবান, শ্যাম্পু, তো এইগুলো। আর এই যে আয়না। ওকে, এটা হচ্ছে বেসিনটা। না, চোখ দিয়ে জল পড়ছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এখন একটু ফ্রেশ হয়নি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, তো ফ্রেশ হয়ে আবার আসছি। হ্যাঁ, তোমাদের সাথে যা যা কালচারাল প্রোগ্রাম আছে সেগুলো সব দেখাবো, যা যা ওরা ইভেন্ট করবে। যেহেতু আজকে 25 ডিসেম্বর, তো কিছু না কিছু ইভেন্ট ওরা রেখেছে। তো কি করে দেখা যাক, আমিও এখনও পর্যন্ত জানি না। তো দেখা যাক কি করে। তো তারপরে আবার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে এসে। ওকে, চল। তো গাইজ, আমরা ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। দেখি একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করবো। তো এখানে কি আছে দেখি। আপাতত সামনে যদি একটা মার্কেট থাকে, ভাবছি ওইখানটা গিয়ে হেঁটে এসে দেখবো কি আছে না আছে। আর ঠান্ডা লাগছে, তো সবাই এই যে ফ্রেশ হয়ে পরে নিয়েছি। তো চলো কি আছে দেখি। তো আমরা এখানে চিতওয়ান ফরেস্ট রিসর্টে উঠেছি আর কি। আমাদের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে হোটেল জাঙ্গেল লুনার যেটা আছে ওটাই আমরা আছি, আর ওই যে চিটান ফরেস্ট রিসর্ট যেটা আছে চিতওয়ানে, ওখানে কিন্তু আমাদেরই আর একটা গ্রুপ ওইখানে আছে। ওইটা আর এইটা পুরো পাশাপাশি। এই যে সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছি একটু ঘুরতে। এখানটা একটু মানে আমাদের কলকাতার মতো তো না, একটুখানি
ফাঁকা, তবে লোকজন আছে টুকটাক, ওই আছে আর কি। মামা ঠিক আছে। হ্যালো। আর এখানে কি চলছে? এখানে নেপালি গান চলছে। ঠান্ডা লাগছে, তখন এসে ঠান্ডা লাগছিল না অতটা, আর এখানে ঠান্ডা লাগছে। ওদিকে ওটা কি আছে? আর এইদিকে চিকেন রোস্ট হচ্ছে ওখানে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। ওই যে ওই পোর্শন। কোথায় এলাম? এই যে এখানে সব শপ আছে, সব গ্রসারি শপ এগুলো। ঢুকবে নাকি এটা? ওকে চলো আমরা শপে ঢুকবো। ঢুকবো তো? এ মামা, মামা এই দেখ সেই স্পাইসি নুডলস। মামা স্পাইসি, এটা তো স্পাইসি নুডলস। নেপালের যে স্পাইসি নুডলসগুলো সব এখানে পাওয়া যায়। এই যে কারি স্পাইসি নুডলস, হট অ্যান্ড স্পাইসি নুডলস, চিলিস, এই যেগুলো চিপস। আর এখানে আছে সমস্ত রকম ডেনভার, এইগুলোই আছে এখানে আপাতত আমাদের ওখানকার মতো। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা যখন বীরগঞ্জে গিয়েছিলাম, মানে বীরগঞ্জ থেকে আসার সময় ইন্ডিয়ান রুপি কিন্তু আমরা 2000 টাকা দিয়ে কিন্তু আমরা 3200 টাকা নেপালি টাকা আর কি নিয়েছিলাম। আর আমাদের ইন্ডিয়ান 500 টাকা আর 200 টাকার নোট সব জায়গায় কিন্তু চলে না, একমাত্র কিন্তু 100 টাকার নোটই কিন্তু সব জায়গায় নেয়। আমাদের কাছে কিন্তু 100 টাকার নোট থাকার জন্য অসুবিধায় কিন্তু পড়তে হয়নি। আমাদের ইন্ডিয়ান টাকা 100 টাকা হলে আর নেপালিতে কিন্তু 160 টাকা। এখানে কিন্তু আমাদের ওখানকার মতোই কাজু, পেস্তা, মাখনা, তারপরে যা যা হয় আর কি, পাস্তা টাইপের, ম্যাক্রনি, এগুলি পাওয়া যাচ্ছিলো। আর নানা রকম সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস ছিল। কারণ আমাদের এখানে যেরকম চা পাওয়া যায় আর কি, তো ওখানে ওই রকমভাবেই ড্রিঙ্কস ছিল প্রত্যেকটা দোকানে। যেহেতু ওখানে প্রচণ্ড ওয়েদার ঠান্ডা, তো সে তার জন্য শ্যাম্পেন থেকে শুরু করে সমস্ত রকম ড্রিঙ্কসই কিন্তু ছিল। আর ওখানে মানে নানা রকম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু ওখানে অনেক ছিল। তো তারপর আমরা ওখানে গিয়ে অনেক পপকর্ন দেখতে পেলাম, পুরো এক ব্যাগ ভর্তি পপকর্ন। সেই জেলি ম্যাঙ্গো সমস্ত ছোলা ভাজা, ক্যান্ডি, এসব আছে। এইগুলো তো বেশ মার্শমেলো বলে না? এগুলো মার্শমেলো না, মার্শমেলোর মতোই তো দেখতে লাগছে। হ্যাঁ, এইগুলো জেলি আছে, এগুলো জেলি, এগুলো জেলি, এগুলো মার্শমেলো হচ্ছে। ওয়াও। তারপরে এগুলো হচ্ছে কি বলে এগুলোকে, সাওয়ার টিউবস। ওকে, এইগুলো সব বুটিক শপ আছে, ছোটো ছোটো বুটিক টাইপের সব, গায়ে স্টোল, তারপর হচ্ছে সোয়েটার, এইসব পাওয়া যায় আর কি। আর নর্মাল যেরকম দোকান হয় আর কি সেরকম টাইপের। অনেক ক্যাফে আছে, ছোটো ছোটো রুপটপ ক্যাফে আছে, অনেক রুপটপ ক্যাফে আছে সুন্দর সুন্দর। এই যে এইগুলো হচ্ছে রুপটপ ক্যাফে, ছোটো ছোটো। ঠান্ডাটা ভালোই আছে। তারপর আমরা শপিং করে আমরা হোটেলে ফিরেছিলাম। আর এখানে বনফায়ার টাইপের করা হচ্ছিল, সবাই আগুনে হাত সেঁকছিল কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে কিন্তু ওখানকার যা ঐতিহ্য লাঠি খেলা, সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছিল। তারপরে সেটাই আমরা আর কি দেখছিলাম এবং সন্ধেটাকে এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল।
আর এখানে কিন্তু মাম্মাম চাউমিন নিয়ে বসে গেছিলো, আর সবাইকে স্ন্যাক্সে কিন্তু এই নুডলস দিয়েছিল। এটা একটা আঙ্কেলের ঘর, আমাদের সাথেই ছিলেন উনি, মানে আমাদের সাথেই একসাথে ট্রেনে এসেছি, তো সেইখান থেকেই পরিচয়। এবং মাম্মাম ওনাদের ঘরে গিয়েই বসে খাচ্ছিল, আর ওনাদের ঘরের সামনেই লাঠি খেলাটা হচ্ছিল। চলুন দেখে নেওয়া যাক। हेलो प्लू, इसका नाम रॉकी है, तुम्हारा नाम रॉकी है, तुम्हारा नाम रॉकी है, सैड मूड है उसका। তো এখানে সবাই রান্নাবান্না করে নিচ্ছিল, আর এখানে রুটি বানিয়ে নিচ্ছিল, যারা রুটি খাবে তাদের জন্য রাতে, আর যারা ভাত খাবে তো ভাতের অন্য ব্যবস্থা আছে। তো যার যেটা খাবে সেই রকমভাবেই আর কি রান্নাবান্না চলছিল। তো আমি ভাবলাম একবার গিয়ে দেখে আসি, রান্নার দিকটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, কীরকম কী করে মানে ঘুরতে গেলে। তো এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, আর এখানে কিন্তু সবাই মিলে খেতে বসে গেছিলো, খাবার জন্য ওয়েট করছিল। তো এখানে গিয়ে আমাদের ডিনার সার্ভ করবে। তো আমাদের এখানে ডিনার দিয়ে দিয়েছিল, আমরা এখানে ডিনার করে নিয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছিলো, আর সুব্রত তখনও খেতে বাকি ছিল, ও খেয়ে নিচ্ছে রুটি, চিকেন, তারপরে এখানে ভেন্ডির একটা তরকারি করেছিল, ডাল ছিল। আর আমরা ওই দিন রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলা 5টায়। গুড মর্নিং এভরিওয়ান, দেখো ওইটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন বাজে 6:42। 5টা থেকে উঠে রেডি হতে হয়েছে, কারণ এখানে যে সাফারিটা আছে চিতওয়ান জঙ্গল সাফারি, তো সেখানে যাব। ওখানে বাঘ, হাতি সব দেখতে পাওয়া যায়। তো ওটা হচ্ছে জিপে করে যেতে হয়, তো সেই জন্য জিপে করে যেতে হবে। আর সবাই রেডি হয়ে গেছে, আর বাসের কাছে ওয়েট করছে। তো আমরাও বেরিয়ে পড়েছি। এই যে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, তো আমরা রেডি হয়ে নিয়েছি। তো গাড়ির দিকে যাব, তারপর ব্লগটা ফলো করো তোমরা, দেখো গিয়ে কী কী দেখতে পাই সবই শেয়ার করবো তোমাদের সাথে, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমরা এখন জিপে উঠবো, জিপ গাড়িতে, ঠিক আছে? তোমাদের দেখাই জিপ গাড়িটা কেমন। ভোরবেলা জাস্ট আলোটা জ্বলছে, এরকমভাবে জিপে উঠে পড়েছে। মামাম এদিকে এসো, এই যে সব উঠে পড়েছে। সাফারি এখানে সব রেডি হয়ে গেছে। फूड खुलाई तो अच्छा है सफारी में। মামা হাই বলে দাও, মামা মামা হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। ওকে, আমরা এই জিপটায় যাব।
কৌশিক দা কোথায় গেল? তো আমাদের এই ভোর 5টার সময় উঠে জঙ্গল সাফারিতে যাওয়ার কথা ছিল, আর এরকম হুটখোলা গাড়ি, আর যার জন্য ঠান্ডাটা একটু লেগে গেছিলো, কারণ প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ঢাকা, মানে খুবই কষ্টকর ব্যাপার। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানটা হাত দিয়ে সিটগুলো মুছতে হচ্ছে ন্যাকড়া করে, কারণ শিশিরে পুরো ভিজে গিয়েছিল। আর এই জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য কিন্তু চার্জ লেগেছিল পার হেড 730 টাকা করে ইন্ডিয়ান কারেন্সিতে। রাস্তার কি অবস্থা, কবে পুরো চারিদিক ঢেকে আছে, মারাত্মক ঠান্ডা। সকালবেলা সূর্যটা দেখতে পুরো অন্যরকম লাগে না, পুরো সোনালি থালার মতো হয়ে থাকে, মানে এত সুন্দর ভালো লাগছে চারিদিকটা। আর দূরে ওই পাহাড়, আর পাহাড়ের ভিউ, আর তার সাথে এরকম ঠান্ডা, আর হচ্ছে একটা মানে কিছু দূর ছাড়া ছাড়া একটা করে গ্রাম, মানে তার মধ্যে দিয়ে আমরা এরকম হুটখোলা জিপে করে এগিয়ে চলেছি। আর তার সাথে এইরকম ঝর্নার জল, মানে পুরো এটা হিমালয় থেকে গলে আসছে, মানে একটা পুরো অন্যরকমই একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে চারিদিকটা। আর ওই দিকের বনগুলোতে কিন্তু নানা রকম অ্যানিমেলস দেখতে পাওয়া যায়, আর আমরা অ্যানিমেলস দেখবো বলেই যাচ্ছি। এখানে কিন্তু শুনেছি লেপার্ড, বাঘ, তারপর হচ্ছে এইসব থাকে। এবার দেখা যাক কতটা কি দেখতে পাই, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কতটা কি দেখেছি তোমরা দেখতে থাকো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছের ফাঁক দিয়ে একটা পাখি দেখা যাচ্ছে। এই পাখিটাকে কিন্তু এদের ভাষায় কিন্তু গরুর পাখি বলে। আর এই পাখিটা কিন্তু বকের তুলনায় একটু বড় আর লম্বা প্রজাতির হয়। আর ঠোঁটটা কিন্তু অনেকটাই লম্বা হয়, দূর থেকে দেখলে বকের থেকে একটু হাইটে বেশি লম্বা লাগে। এখানে কিন্তু এরা এই পাখিটাকে কিন্তু গরুর পাখি নামে ডাকে। আমার দেখো ফোন বন্ধ হচ্ছে না। বাবা, ইন্দাস নদী কোথায়? কোথায়? এটা রাপ্তি নদী, রাপ্তি রিভার। এখানে কিন্তু জলের সাথে ভেসে অনেক মানে হাঁস প্রজাতির অনেক পাখি কিন্তু এখানে চলে আসে, যেগুলো হচ্ছে সাইবেরিয়া থেকে আসে। ওখানকার যে ট্যুরিস্ট গাইড ছিলেন উনিই বলছিলেন যে সাইবেরিয়া থেকে কিন্তু অনেক পাখিদের আনাগোনা কিন্তু এই চত্বরে দেখা যায়। জঙ্গলের ভেতরে ঢুকছি আস্তে আস্তে, ঘন জঙ্গল। এখানে দেখতে পাবোই কিছু না কিছু, চিন্তা নেই।
একটা হরিণ হলেও দেখতে পাবো। হ্যাঁ, সেই একটা বই দেখছিলাম না রে, সেই কাকাবাবু না কি বইটা প্রসেনজিতে, সেই রাইনোসেরাস হাতির মধ্যে মারপিট হচ্ছে, কাকাবাবু শুয়ে পড়লো, সেইরকম হবে। হ্যাঁ হ্যাঁ, চোখ সাপ কামড়ে দিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, হয় এবার হঠাৎ আমি এরকমই হঠাৎই কোথায় যাবে তুমি বলো আমাকে, এই পাঠাও ডিটেলস পাঠাও, হঠাৎ জেনে নিলাম। মাঝখানে একবারই আমার ক্যান্সেল হয়েছে কিন্ডর মানালি যেবার করেছিল, আমরা দেখতে পাই ওটা আমার কিনা cancel বাঘ, হয়েছে। মোটামুটি সবগুলোই আশা করি এই তো দেখতে পাবো। আপনার সেপ্টেম্বরে ইলিশ উৎসব করলো বাঁকুড়া, ওটাতেও গেছিলাম আমরা। একবার কিন্ডর থেকে কিন্ডর যাবো মানে, হ্যাঁ কিন্ডর কাটবা হেভি জায়গা। এবার যাবো এবার। হ্যাঁ জঙ্গল জঙ্গল আর জঙ্গল। আপেল, হ্যাঁ আপেল ফরেস্ট আছে প্রচুর। ঠান্ডা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সাম্বার বলছি ভিতরে আছে ওই ভিতরে একটা আছে কিছু, ওই যে নড়ছে নড়ছে, ওই যে পাটা নড়ছে, ওই এই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে এই যে একটু দাঁড়াও না গো গাড়িটা দিয়ে। ওই তো ওই তো, আস্তে 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 কি বলে এটাকে? সাম্বার। সাম্বার। হাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হরিণের মতনই দেখতে, হরিণের সিং আছে, সিং নেই। ভাল লাগছে বেশ দেখতে। ওরা ওইদিকে ঢুকে গেছে। ঝোন। তারপর আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম কিছু পশু দেখার উদ্দেশ্যে, এবং জানি না কতটা কি দেখতে পাবো। তো আমরা এগিয়ে চললাম একটা অজানা আশার আকাঙ্ক্ষায় বা ইচ্ছায় বলতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো জঙ্গলের রাস্তা আছে, যেখান দিয়ে কিন্তু অনেকগুলো জীব ঢুকতে পারে এবং যাতায়াত করতে পারে, এবং এই পুরো জঙ্গলটা কিন্তু অনেকগুলোই রাস্তা করা আছে, যার জন্য অনেক দিক থেকেই দেখলাম অনেক গ্রুপ কিন্তু এর ভেতর দিয়ে দিয়ে কিন্তু ঢুকতে পারছে, যারা ঘুরতে এসেছেন, আরও যারা টুরিস্ট আছেন তারা। আর চারিদিকে কিন্তু সেগুন কাঠের গাছে ভর্তি, মানে এখানে খুবই দামি দামি গাছ আছে, আর খুব মোটা মোটা গাছ, মানে এরকম ঘন জঙ্গল সচরাচর আমরা দেখতে পাই না। আর এখানে এরকম ঘন জঙ্গল দেখে বেশ ভালোই লাগছে, মানে একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার বলা যেতে পারে। সামনে একজন হরিণ দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই তো মা ওই দেখো সামনে একদম রাস্তায়। সামনে রাস্তা অনেকগুলি তিনটে আছে। সিংহ আছে বলো? আর আরো আছে ওইদিকে ভিতরে, পাঁচটা হয়ে গেল, পাঁচটা ওই দেখো। বড় বড় সিং রয়েছে রে জানিস, দেখ অনেক বড় সিং রয়েছে একটা। তুই মা দেখেছিস? দেখ দেখ, এদের ডান দিকে চলে যাচ্ছে, দেখ উঠে দেখ। খাবার দিলে চাপে যাবে। হেভি লাগছে। খুব সুন্দর, সে বসে গেল। এইগুলো আবার নেই, ছোট ছোট, এগুলো মেয়ে আর ওগুলো ছেলে। ছেলে আমি কি করে বুঝবো বলো? ওই যার সিং নেই। হ্যাঁ আমি এটাই তো বলছি, কি বড় বড় সিং। Wow. এরা জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে তোরা গিয়ে গন্ডারকে দেখে নিও, আমরা দেখে নিই একটা লাইনও। আর একটা লাইনে দেখে নিলেই ব্যাস সাকসেসফুল আমরা। ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে।
এই অনেক সময় ইউটিউবে দেখেছি না যে রাইনো বেশি চাচাচাচি করলে সোজা সামনে ছুটে এটাই বারণ করছো তো এইদিকে মুখ করে নিয়েছে সঙ্গে সঙ্গে ঘুরে একদম। এটাকে হর্ন আছে দেখেছিস জানিস ভালো করে তোল। তবে কি বয়স্ক বলে মনে হয়? বয়স্ক মনে হচ্ছে। আমি আগে শর্ট করেছি। তুমি আগে করেছো? থ্যাংক ইউ। আরে ছুটছে দেখো, কি জোরে ছুটে উঠে গেল না। আসলে ওরাও তো ভয় পায় না। हम लोग देख के गया तो पानी में था पहले। हाँ आगे कुछ नहीं है। আরে শুধু গাড়ি ঘুমাকে চলা যায়। হরিণ ওদিকে দেখলাম। এইদিকে ছিল? হরিণ অনেক জায়গা দেখেছি। আরে এই যে আমাদের বললো বাঘ দেখাবে, বাঘ তো পাচ্ছি না কোথাও। বাঘ ঘুমাচ্ছে তো, ও তো বেলায় ওঠে। এর থেকে বলো তো আমি চিড়িয়াখানা দেখে আসি, আলিপুরে গিয়ে দেখি। সেটা তো সে দূর থেকে দেখতে হবে, আর সে বাঘটা বকরি হয়ে গেছে। আলিপুরে তো কোথার মধ্যে ভুলতে যাবে। আমি যখন সকালবেলা গাড়িটা নিয়ে এসেছি তো আমি তখনই বুঝে গেছি কি আর বাঘ ফাঘ পাবো না, না এত খোলা ঘাটের মধ্যে কে নিয়ে যাবে। এটাই যে দেখেছেন বাস এরা। হাতিও তো পাইনি। হাতি তো আমরা অনেক ट्रैक नहीं है, ट्रैक बोले अंदर जाता है वो नहीं है। তারপর আমরা জঙ্গল থেকে ফিরে আমরা হোটেলে ঢুকলাম এবং আমরা ব্রেকফাস্ট করবো বলে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু কাঠমান্ডুর উদ্দেশ্যে কিন্তু বেরোতে হবে, কারণ এখানে আর কিছু দেখার নেই, যা দেখার দেখা হয়ে গেছে। তো গাইজ আমরা এখন ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করতে এসেছি, আমরা ওখান থেকে চলে এসেছি, দেন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী কী আছে তো তোমাদের সাথে শেয়ার করে নেবো। দেখো লুচি, আলুর দম, এই দেখ লাল রঙের ডিম। না বসো বসো, এটা বসো, এই টেবিলে বসো। হোটেলের বাইরে গেটের সামনে রেখে এই ফুলটা হয়েছিল। তোমরা বলো তো এই ফুলটার নাম কি? আমার তো দেখে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম একটু ফটোগ্রাফি করে নেওয়া যাক। তারপর ওখানে কতগুলো নেপালি যারা স্টুডেন্ট হয় আর কি, মানে দিদি, তারা কিন্তু যাচ্ছিল, ওদের ওখানে কি ফেস্টিভ্যাল ছিল, তো এইরকম লুকস ক্রিয়েট করেই কিন্তু ওরা যাচ্ছিল। তো আমার দেখে খুব ভালো লেগেছিলো, তো বললাম নেপালে এসেছি আর নেপালের মানুষদের সাথে ছবি তুলব না, এটা হতে পারে? তাই আমরা সবাই মিলে কিন্তু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর এখানে কিন্তু ছোটো ছোটো ধাবা টাইপের পাওয়া যায়, যেটা হচ্ছে লাঞ্চ করার জন্য কিন্তু ওরা রেন্ট দেয়, আর সেই জন্য কিন্তু আমরা যাদের সাথে গিয়েছিলাম তারা কিন্তু ওই রকম রেন্ট নিয়ে কিন্তু ওখানে বসিয়ে খাবার ব্যবস্থা করে দিয়েছিল, আর খাবার কিন্তু ওরা বানিয়ে নিয়ে গেছিলো। আর ওখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু টয়লেট পেয়ে যাবেন আপনারা। আমরা কিন্তু সন্ধে 6:30 নাগাদ কিন্তু কাঠমান্ডুতে পৌঁছেছিলাম ওখান থেকে লাঞ্চ করার পরে। আর এই ছিল হচ্ছে আমাদের রুম, আর একজনকে দেখো এসে শুয়েই পড়েছে, এত টায়ার্ড হয়ে গেছে। আর এই ছিল হচ্ছে আমাদের রুম, চারিদিকটা খুবই সুন্দর, ওয়ার্ড্রপ মতো করা, পুরো
পুরোটাই কাঠের কাজের ওপর। আর দুটো বেড দিয়েছিল, একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, যেহেতু আমরা 3 জন। আর খুবই ভালো লেগেছে। আর এখানে আমাদের লাগেজগুলোও পাঠিয়ে দিয়েছে, এই লাগেজগুলোকেও নিয়ে সুব্রত চলে এসছে। আর এখানে হচ্ছে আমাদের ওয়াশরুমটা এইদিকে ছিল। তো এই হচ্ছে আমাদের বেড আর এই হচ্ছে আমাদের রুম। আমার তো খুবই ভালো লেগেছে দেখে। আর এখানে কিন্তু পাশাপাশি মানে আমাদের গ্রুপে যারা এসছে তারা কিন্তু পাশাপাশি পড়েনি। কেউ হয়তো 2nd ফ্লোরে পড়েছে, কেউ হয়তো আবার 6 নম্বর বিল্ডিংয়ে পড়েছে, এরমভাবেই পড়েছে। বাট আমরা ছিলাম আমাদের রুমটায়, আর পাশে হচ্ছে আরেকটা ফ্যামিলি ছিল। তো আমরা মহাদেব হোটেলে উঠেছিলাম, আর এই মহাদেব হোটেলের সাথেই কিন্তু এই শপটা অ্যাটাচ করা ছিল। তো এইসব জামা কাপড়, তারপর হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু এইসব পাওয়া যাচ্ছিলো, এরকম কসমেটিক্স, মানে সব রকমের আর কি ছিল এই দোকানটার মধ্যে। আর চারিদিকটা কিন্তু এরমভাবে সাজানো ছিল। হ্যালো, দেখো কি কিনেছো? কয়েন, কয়েন। নেপালি, এগুলো চলে 2 টাকা আর 1 টাকার কয়েন। চলো, ফ্রেন্ডদের গিফট দেবে বলে কিনেছিস তাই না? চলো। পাখাটা কি সুন্দর দেখ, এটা পাখা চলে না, লাইট লাইট। আগে তাও লাইট জ্বলে। ঠিক আছে, দেবে টানাটানি করতে যেও না, ফুলে পড়ে গেলে। মামাম, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার একটুখানি স্টার্টার খাবো বলে এসেছি। তো এখানে স্টার্টার সার্ভ করবে, দেন আমরা খাবো। এই জাস্ট ঢুকলাম হোটেলে, ওখান থেকে এসে স্টার্টার দিচ্ছে। চলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, চান টান করে নিয়েছি, আজকে যাবো পশুপতি মন্দির, তো সেই জন্য রেডি হচ্ছি। আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আর খাবার জায়গায় যেতে পারিনি। আর সুব্রত আমার জন্য খাবার এনেছে, এই হচ্ছে তার মেনু। কড়াইশুটির কচুরি, স্ট্রবেরি অ্যান্ড হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে এটা সাদা আলুর তরকারি আর মিষ্টি। তো এই হচ্ছে খেয়ে নেব, নিয়ে তারপর বেরোবো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা ব্লগটা নেক্সট অবধি দেখতে থাকো, একদম মানে একদম লাস্ট অবধি দেখবে তোমরা, কেউ স্কিপ করবে না। ওকে, চলো আবার দেখা হচ্ছে। পাশে ব্যাগ পড়ে আছে। বসবো। কে আছে? কি হলো, কি করছো? লোকেদের বসে এমনি দাঁড়িয়ে আছে সব। কি হলো? সরে যান, সরে যান। তুমি দেখছো নোটিস আইলো না, ওই নিয়ে আবার চালু করে দিলাম, চলে গেছে 70,000 টাকা। পশুপতি মন্দিরে যাচ্ছি। ওটা এলোই না তোমার ভিডিওটা মন্দিরে। এটা হচ্ছে পশুপতি মন্দিরের গেট, এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। আমি আপনাদের সাথে যতটুকু শেয়ার করতে পারবো তার মানে বুঝে নিতে হবে যে ততটুকুই ক্যামেরা অ্যালাউড। আর মেইন যে মন্দির, সেখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউড না। আর এটা হচ্ছে পুরো গেটের ফ্রন্টের দিকটা, পুরো সামনের দিকটা এরকম। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট দোকান আছে, যেখানে হচ্ছে ওই রুদ্রাক্ষের মালা, নানা রকম জিনিস পাওয়া যায় আর কি পুজো দেওয়ার।
ক্লিপটা কেটে দেবে, এটা কেটে দেবে। এখানে কিন্তু জুতো রাখা হয়, এই ছোটো ছোটো দোকানগুলোতে কিন্তু সামনেটায় জুতো রেখে যাওয়া হয়। আর এর ভেতরে কিন্তু অনেক রকম জুয়েলারিস পাওয়া যায়, নানা রকম নেপালি হার থেকে শুরু করে নানা রকম পার্ল সেট থেকে শুরু করে সমস্ত রকম ভেতরে কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এখানে এসে বাই করতে পারেন বা কিছু। আমরা তো এখানে জুতো রেখেছিলাম এবং জুতো রেখে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করেছিলাম। পশুপতি মন্দিরে ঢুকতে গেলে কিন্তু কোনো রকম কোনো টিকিট কাটতে হয় না এবং পুজো দিতে গেলে নিজের সামর্থ্য অনুযায়ী ডালা কিনে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। মন্দিরের ওখানে না? তারপর আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম মন্দিরের ভেতর। আর এখানে একটা জায়গা আছে যেখানে অনেক পায়রা এরম উড়ে বেড়াচ্ছে, আর এগুলো সব গোলা পায়রা। আর দেখতে এত ভালো লাগছে, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, একদম ডিফারেন্ট টাইপের। আর এখানে মাম্মাম একটু ছবি তুলে নিচ্ছিল। তারপর ভাবলাম যে আমি বা বাদ যাই কেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রাগুলোকে দেখছিলাম। মানে এটা একটা মন্দিরের ঐতিহ্য বলতে পারেন, মানে এটার জন্যই হয়তো মন্দিরটা আরও বেশি ভালো লাগছে। আর মন্দিরের ভেতরটাও আরও সুন্দর সেটা না, কিন্তু এটা একটু বেশি মন কেড়েছে এরকম চারিদিকটা, খুবই ভালো লেগেছে। আর ভেতরে পশুপতি নাথকে দেখতে পুরোই আলাদা রকম, মানে আমাদের শিব ঠাকুর যেরকম আমরা দেখি সেখান থেকে, মানে সেখানের তুলনায় পুরো ডিফারেন্ট আমরা টাইপের পশুপতি দেখতে। মন্দিরে পৌঁছে গেছি। ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউড না, তো বাইরে থেকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মন্দিরটা। দেখে 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 পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত পবিত্র হিন্দু মন্দির। এটি ভগবান শিব পশুপতিকে উৎসর্গ করা হয়। এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এটি 246 হেক্টর জায়গার উপর নির্মিত। এতে 518টি ছোট মন্দির আছে। বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের ইন্ডিয়ান সিম ওখানে চলবে না যদি ইন্টারন্যাশনাল রিচার্জ না করা থাকে। ইন্টারন্যাশনাল রিচার্জ না করে গেলেও ওখানে কিন্তু সিম পাওয়া যাবে। আধার কার্ড সঙ্গে ক্যারি করতে হবে এবং আধার কার্ড নম্বর দিয়ে সিম তুলতে হবে। 100 টাকায় 5 GB ডেটা, কোনো টক টাইম কিছু দেয় না। আর যে টক টাইম রিচার্জ করবে আইএসডি কল করলে 4 টাকা পার মিনিট। তারপর আমরা ওখান থেকে ঘুরে মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম এবং সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম। তারপর ওখান থেকে এসে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। ভাত, পমফ্রেটের ঝাল, শুক্তো, বেগুন সর্ষে দিয়ে গরম গরম বেগুনি, এইসব দিয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, দুপুরের লাঞ্চটা। তারপর আমরা গাড়ি করে আবার বেরিয়ে পড়েছিলাম এবং আমরা রাস্তা দিয়ে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য অবজার্ভ করছিলাম। তারপর আমরা ওখান থেকে পৌঁছে গেলাম দরবার স্কোয়ার। আর ওখানে ঢুকতে গেলে 500 টাকা নেপালি টাকায় দিয়ে ঢুকতে হয় এবং ভেতরে সমস্ত যত আর কি ওখানে হ্যান্ডমেড জুয়েলারি থেকে আরম্ভ করে, টুপি থেকে আরম্ভ করে, ব্যাগ, স্কার্ফ, তারপর হচ্ছে হ্যান্ডমেড যেগুলো আর কি টাঙিয়ে রাখে দেয়ালে সমস্ত রকম, এইগুলো হচ্ছে সমস্ত রকম হ্যান্ডমেডের ওপর বুদ্ধের ছবি, ক্রিসমাস গাছের ছবি, তারপর নানা রকম কারুকার্য করা আছে। চাদরের ওপরও কিন্তু সুতোর কাজ করা আছে, সমস্তটাই হ্যান্ডমেড। আর
তাছাড়া হচ্ছে এগুলো কাঠের তৈরি নানা রকম অ্যান্টিক জুয়েলারি পিস সমস্ত রকমই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, যেটা ওখানকার যেরকম আর কি জুয়েলারি হয় সেই সব কিন্তু। আর হচ্ছে মেডিটেশন করার সময় সেই ম্যাজিক বোল যেগুলো থাকে না, যেগুলো হচ্ছে আওয়াজ হয় খুব সুন্দর রাউন্ড রাউন্ড মতো ঘুরিয়ে, ওটাও কিন্তু পাওয়া যাচ্ছিল। খুবই ভালো লাগছে দেখতে। আর আমরা এবার ঢুকবো। এখানে হচ্ছে নেপালের আর কি যে রাজা, সে আর কি এখানে থাকেন। আর এটা হচ্ছে মেনলি নেপালের রাজবাড়ি, যেটা সেটাকে দরবার স্কোয়ার বলা হচ্ছে। আর ওখানে এইসব টেম্পল টাইপের আছে, যেটা হচ্ছে রাজবাড়ির ভেতরেই আর কি অবস্থান করছে। একই সেমই তো হয়। गेटগুলো হেভি ভাই। बहुत पुराना साहब है तल अङ्गालो हाल्न नमिल्ने भइसक्यो। দরবার স্কোয়ারে নেপালি মানিতে 500 টাকা দেওয়ার পরেও কিন্তু ভেতরে ঢুকে যা যা দেখার জায়গা আছে, মানে মিউজিয়াম থেকে শুরু করে আর যা যা আছে সেইগুলো কিন্তু দেখতে গেলে কিন্তু আলাদা চার্জেস লাগে। आर्ट म्यूजियम। এটা হচ্ছে রাজবাড়ির স্নানাগার। এখানে হচ্ছে যত রানী ছিলেন তারা কিন্তু এখানে এসে বসে স্নান করতেন। আর এখানে রাজবাড়ির স্নানাগারের এখানে দেখুন পুরো স্তম্ভগুলো কীরকম সাপ সাপ ডিজাইন করা। আপনারা চাইলে এখানে এসে কিন্তু নেপালি স্টাইলের জামা পরে কিন্তু এখানে ফটোশ্যুটও করতে পারেন, খুব ভালো আসে। আর এগুলো কিন্তু রেন্টে পাওয়া যায়। এখানে কিন্তু উইন্ডো প্যালেস, আর্ট মিউজিয়াম এবং পিকক উইন্ডো এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। ভক্তপুরকে নেপালের সঙ্গীত ও নৃত্যের রাজধানী বলা হয়, কারণ নেপালে 200টিরও বেশি ঐতিহ্যবাহী নৃত্যের উপস্থিতি রয়েছে, যার বেশিরভাগই মুখোশধারী নৃত্য এবং কয়েকটির জন্য আশা করা হয় এটির একটি অংশ। ভক্তপুরের কুমোর ও হস্তশিল্প দেশব্যাপী পরিচিত। এখানে মহিষের দুধ থেকে তৈরি এক প্রকার দই সবচেয়ে বেশি জনপ্রিয়। সুসংরক্ষিত মধ্যযুগীয় প্রকৃতির কারণে ইউনেস্কো 1979 সাল থেকে ভক্তপুরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে চিহ্নিত করেছে। তো গাইস, ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেপালের সেকেন্ড ব্লগে। আজকের মতো টাটা।